বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আমাদের সাথে আরও যুক্ত হবেন মাজার মিলন, সিনিয়র সাংবাদিক, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন শওকত আলী, সংগঠক, দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আমি ছোট করে দুটি তথ্য একটু তুলে ধরি এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা বলবো মূলত আপনাদের সাথে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা আশা করছি আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ দিতে পারবো। এতে আমাদের প্রস্তুতি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। আগামী সপ্তাহে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করবে বলে উল্লেখ করে তিনি জানান, পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য ৩১৮টি আবেদন পাওয়া গেছে, যা বর্তমানে পর্যালোচনাধীন। রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে তিনি বলেছেন, ২২টি রাজনৈতিক দলের আবেদন প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে পাঠানো হবে প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের জন্য। পাশাপাশি আরও কিছু বিষয় রয়েছে যা নিয়মিতভাবে পর্যালোচনা ও আলোচনা করা হচ্ছে এবং এসব বিষয় ধাপে ধাপে গণমাধ্যমকে জানানো হবে। প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব। পরের যে তথ্যটি তা হচ্ছে রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় ওই মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। বুধবার রাতে করাপশন ইন মিডিয়া এডিটর ইন চিফ জাওয়াদ নির্জর একটি ভিডিও পোস্ট করেন এবং ওই বক্তব্যের বিষয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয় ছাড়াও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এ ব্যাপারে বলেছেন যে রাজধানীর গুলশানে সাবেক একজন এমপির বাসায় চাঁদা আদায়ের ঘটনায় জানে আলম অপুর দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আসিফ মাহমুদ বলেন, অপুর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার মনে হয় না এখনো কেউ এরকম প্রমাণ দিতে পেরেছেন যে আমার সম্পৃক্ততা আছে। বরং যার সাক্ষাৎকার নেওয়া হয়েছে অর্থাৎ জানে আলম অপুর কথা বলছেন যে এই সাক্ষাৎকার একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। এটা পরিবারের দিক থেকে এসেছে, যথেষ্ট রিলায়েবল এখনো পর্যন্ত মনে হচ্ছে। এই ছিল কিছু তথ্য। আমি একটু শুরুতে আসি শওকত আলী, আপনার কাছেই আসি। যে বিষয়টি নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে, এই ব্যাপারে আপনি কি বলবেন? চাঁদাবাজির যে অভিযোগ। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ উপস্থিত আমাদের যারা আলোচক আছেন, সহ আলোচক এবং যারা দেখছেন দর্শকদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত একটা ঘটনা যখন ঘটে তখন আমরা তার পক্ষে বিপক্ষে নানা ন্যারেটিভ দেখি, অনলাইনে অফলাইনে এগুলো অনেক আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। তো এই সমস্ত কথাবার্তা বা আলাপ আলোচনার বিষয়গুলোতে যদি আমরা সিদ্ধান্ত নিতে যাই তাহলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আমি যেটা মনে করি যে এটা যেহেতু জানে আলম অপু ও গ্রেফতার হয়েছে এবং ও পুলিশের কাস্টডিতে যাচ্ছে এবং সম্ভবত তাকে আদালতে তোলা হয়েছিল, 4 দিনের রিমান্ড নেওয়া হয়েছিল এবং সেখানে সে জবানবন্দি যে দিয়েছিল, আমার মনে হয় যে সেইটা সেই আইনি প্রক্রিয়াতেই যদি আমরা থাকি এবং সেটাকে যদি আমরা বিবেচনায় নিই এবং সেই বক্তব্যটাকে ধরেই যদি আমরা সামনে আগাই, আমার মনে হয় সেটা বেটার হবে এবং সেগুলো যদি তদন্ত হোক। আমরা চাই যে যেই কোনো ঘটনা সেটা আমাদের সামনে তার প্রকৃত সত্যটা উঠে আসুক এবং এই প্রকৃত সত্য উঠে আসতে গিয়ে যদি যে কেউ সে যদি অপরাধী হয়, সে যদি আইনের দৃষ্টিতে সে যদি অন্যায় করে থাকে, তাহলে তার ওই আইন অনুযায়ী তো যথাযথ শাস্তি হওয়া উচিত। তো আমি মনে করি এইভাবেই জিনিসটা প্রসেসটা যাওয়া উচিত। এই মিডিয়া ট্রায়াল পাল্টা বক্তব্য আমরা দেখলাম যে গ্রেফতার হওয়ার আগে ওপর একটা বক্তব্য ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল হয়েছে একটা লং টাইম সময়ের পরে এবং এখানে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। একদল আবার এটাকে ডিবাঙ্ক করতেছেন, তারা আবার বলতেছেন যে এটা এমন কেন, এখন কেন হলো, কেন হলো না। আবার দেখলাম ওপর বউ পরিবার সে আবার দাবি করতেছে যে অন্য একজন নেতা তিনি আবার তার প্রভাব খাটিয়ে বা তাকে গুম করে বা আটকে রেখে স্বীকারোক্তি আদায় করেছেন। তাহলে এই প্রত্যেকটা বিষয় তো এক একটা এলিগেশন। আমার মনে হয় যে এই বিষয়গুলোতে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন বা যারা আইন প্রয়োগের সংস্থা আছেন তাদের ইনভলভ হওয়া উচিত, এগুলো খতিয়ে দেখা উচিত। যদি এমন হয়, ধরেন আমি কথার কথা এসে বলতেছি অপুর বউ যেই দাবিটা করতেছেন এটা যদি সত্যি হয় তাহলে সেটাও তো আমার মনে খুঁজে বের করা উচিত
এবং যদি মিথ্যা হয় তাহলে সেটাও একটা একজনের উপর এলিগেশন আনার ক্ষেত্রে সেই বিষয়টাকে মানে কিভাবে কেন আনা হলো সেটা নিয়ে আমার মনে হয় যে তাকে সেই এলিগেশন থেকে মুক্ত করে দেওয়া উচিত। জি তো মানে আমি যেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানে আইনি প্রক্রিয়া তার আইনের অনুযায়ী চললে আমার মনে হয় বেটার। মিডিয়া ট্রায়ালের দিকে আমি যদি মনোযোগ না দিই তাহলে আমাদের সার্বিক পরিস্থিতির জন্য পরিবেশের জন্য এটা মঙ্গলজনক। জি শওকত আলী, ধন্যবাদ। মাজার মিলন, আমি একটু আপনার কাছে শুনতে চাই এই বিষয়ে, আপনি যদি বলতেন। মাজার মিলন। এতদিন ধরে যে রাজনীতিটা চলে আসছিল, আওয়ামী লীগ যে রাজনীতিটা করে আসছিল, আমার কেন যেন মনে হচ্ছে সেই মিথ্যা এবং আম, কি বলা যায় হচ্ছে অপতথ্যের রাজনীতিতে আমরা আবার নতুন করে শুরু করেছি। এবং মানে এটি আসলে মেনে নেওয়া খুব মুশকিলের একজন নাগরিক হিসেবে, যে আমাদের রাজনীতিতে এই উপাদানগুলো এখন পর্যন্ত রয়েছে, যে কিভাবে কিভাবে কারোর চরিত্র হনন করা যায়, কিংবা কিভাবে কাউকে অ্যাটাক করা যায়, কাউন্টার অ্যাটাক করা যায়। এখন পর্যন্ত আমি আমার ভাই যেটি বললেন, যে এখন পর্যন্ত সব দিক থেকে এলিগেশন এসেছে, এলিগেশন গুলো নিয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার যদি জোরালোভাবে কাজ করে এবং একটি নির্লিপ্ত থেকে যদি কাজটা করে, তাহলে আমার মনে হয় যে প্রকৃত সত্যটা আমরা জানতে পারবো। এবং এলিগেশনের ভিত্তিতে যে ট্রায়াল এখন হচ্ছে, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমি খুব মানে নিরাশ হই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, যে আমরা গণমাধ্যম কর্মীরা কোনো একটা কিছু পেলে সেটাকে কোনো ধরনের যাচাই বাছাই না করে, সেটার পেছনে সময় না দিয়ে সেই এলিগেশন গুলোকে এমন ভাবে প্রচার করতে থাকি, যেটি আসলে গণমানুষের কাছে এটির সত্যটি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে না যাবে তার আগেই গণমানুষ একটি রায় দিয়ে দেয়। এবং এটি আসলে আমাদের সাধারণ মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব কিংবা অপপ্রভাব তৈরি করে। এই জায়গাটিতে আমাদের মিডিয়া কর্মী, আমরা যারা গণমাধ্যম কর্মী আছি, গণমাধ্যম ম্যানেজার্স যারা আছি, তাদের আরেকটুখানি সতর্ক হওয়া দরকার, যে কোনো একটি এলিগেশন আসলেই সেটার পেছনে আরেকটু সময় দিয়ে সেটা সত্যতা খুঁজে বের করেই আসলে সেটিকে প্রচারের আলোয় নিয়ে আসা উচিত। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপরে আমাদের অতটা হাত নেই, কিন্তু আমরা যারা মূলধারার মিডিয়া হিসেবে নিজেদেরকে দাবি করছি, নিজেদেরকে সত্য কিংবা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে দাবি করছি, তাদের আসলে এই যে তথ্য কিংবা অপতথ্যগুলো যেগুলো ছড়িয়ে পড়ছে, যে কোনো ধরনের বয়ান আসছে, সেই বয়ানগুলোকে কতটুকু নির্ভরযোগ্য ভাবে পর্যালোচনা করে বিশ্লেষণ করে তুলে ধরা যায় সেই চেষ্টাটা করা উচিত। তা না হলে আসলে আমাদের যে গণমানুষের রাজনৈতিক ভাবনা এবং চর্চার জায়গাটি, সেটি ভীষণভাবে ব্যাহত হবে। এখন পর্যন্ত আমি আসলে এই কথার সাথেই একমত, যে পুরো বিষয়গুলো নিয়ে, পরস্পরের অ্যালিগেশন গুলো নিয়ে, যেহেতু অনেকগুলো উপাদান যুক্ত আছে, এগুলো সহজেই তদন্ত করা সম্ভব, তদন্ত সাপেক্ষে একটি সত্য সামনে আসবে, এটি আমরা আশা করি। জি মাজার মিলন, ধন্যবাদ আপনাকে। তানভীর হোসেন, একই বিষয়ে যদি একটু বলতেন আমাকে ছোট করে। ধন্যবাদ বাজার ভাই এবং মিস্টার আলম সাহেব এটা বলেছেন। আমার কাছে যেটা মনে হয় যে যদি জানে আলম সাহেবের যে ওনার যে বক্তব্যটা ছিল, সে বক্তব্যটা আমি যতখানি শুনেছি সেখানে কিন্তু অনেকগুলো উপাদান ছিল যেগুলো নিয়ে ইনকোয়ারি আসলে করা যেতে পারে। এখন সেখানে দুটো অভিযোগ বড়ভাবে দেখা যাবে। একটা অভিযোগ হলো উনি আহ পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন জানতো যে কি হতে যাচ্ছে। সেটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে তিনি একজন বর্তমান সময়ের একজন আলোচিত কিংবা সমালোচিত উপদেষ্টা সম্পর্কে বলেছেন, এবং সেই উপদেষ্টা তার বক্তব্যে এসে খানিকটা একটু নাটকীয় বক্তব্য দিয়েছেন। মানে যে জায়গাটাতে ওনার যাবার কথা বলা হয়েছে, গুলশানে ওয়েস্টিনের সংলগ্ন এলাকাটাতে, তিনি সেখানে তার উপস্থিতি থাকাটা অস্বীকার করেননি, আবার সেটা স্বীকারও করেননি, কিন্তু জানে আলমের সাথে ওনার সম্পর্কের কথাটা উনি অস্বীকার করেছেন। তাহলে প্রশ্ন উঠলো যে মানুষের এই যে এখন যে দ্বিধা তৈরি হলো, সমাজে যে প্রশ্ন তৈরি হলো, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য এই সংশ্লিষ্ট যে পদধারী যারা আছেন, যারা উপদেষ্টা পদে আছেন কিংবা পুলিশের পদে আছেন, তাদেরকে কি সে পদ থেকে তারা কি নিজেদেরকে সরিয়ে নিবেন যে সুস্থ তদন্তের স্বার্থে, কিংবা আমরা কি এটা ধরে নিব যে তারা পদে থাকার পরে এই বিষয়ে আসলে নিরপেক্ষ তদন্ত হওয়া সম্ভব? যেহেতু প্রশ্ন এসেছে যে তদন্ত করেই এটার একটা জবাব দেওয়া উচিত, তাহলে সেই তদন্তের স্বার্থে এইসব প্রভাবশালী যারা আছেন প্রশাসনে,
অথবা সরকারে, তারা কি আসলে সেই সুযোগটা তৈরি করে দিবেন কিনা, সেই প্রশ্নটা আসলে আমি করতে চাই। ধন্যবাদ। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা আসবো এই বিষয় নিয়েও। শওকত আলী, আপনার কাছে আবার একটু আসি। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি নির্বাচন করবেন এমন একটি পরিকল্পনা করছেন? তিনি জানিয়েছেন। এখনো এনসিপি থেকে করবেন কিনা তিনি বলেছেন যে আমি এখনো সিদ্ধান্ত নিইনি কোথা থেকে করব অথবা কি করবো, এবং সেটা হলে তিনি তফসিল ঘোষণার আগেই তিনি বলেছেন যে উপদেষ্টার পদ ছেড়ে দিবেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যেই কোনো আসলে কোনো আলাপ আলোচনা আছে কিনা, অথবা এমন কোনো কিছু শুনছেন কিনা, অথবা জানতে পেরেছেন কিনা যে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিচ্ছেন, অথবা এই ধরনের কোনো বিষয় আছে কিনা, যদি একটু বলতেন শওকত আলী। না, এই বিষয়ে আসলে আমি আমি আপনি যেমন সংবাদ মাধ্যম থেকে জেনেছেন, আমিও সংবাদ মাধ্যম থেকে জেনেছি তার বক্তব্য। সে ইলেকশন করার আগ্রহ প্রকাশ করেছে এবং সে বলেছে যে তফসিল ঘোষণার আগে সে তার উপদেষ্টা পদ ছেড়ে দেবে এবং কোথা থেকে ইলেকশন করবে সে সিদ্ধান্ত সে নেয়নি। আমরাও মানে আমাদের এনসিপি তে এখন পর্যন্ত এরকম কোনো আলাপ আলোচনা শুনিনি, বরঞ্চ এনসিপি তেই আমাদের যে আলাপ আলোচনা হচ্ছে, আমাদের যে প্রথম দাবি, আমাদের 24 দফার প্রথম দাবি, গণপরিষদ ইলেকশন নির্বাচন হতে হবে এবং সেকেন্ড রিপাবলিকের যে আইডিয়া, আমরা এখন সেখানে স্টিক আছে এবং আমরা সেটা নিয়ে আমরা আসলে আগাচ্ছি। সুতরাং আসিফ মাহমুদ সজীব ভাই উনি কি ভাবছেন সেই বিষয়ে আসলে আমাদের বা আমি অন্তত আপনাকে এই ব্যাপারে কোনো সহযোগিতা করতে পারছি না। জি, শওকত আলী, ধন্যবাদ আপনাকে। মাজার মিলন, আপনার কাছে একটু আসি। যেই বিষয়টি, এই যে উপদেষ্টা আসিফ যদি নির্বাচন করেন, উনি বলছেন যে করবেন, হয়তো বা করবেন, তিনি করলে মানে এখনই কি আসলে সিদ্ধান্ত নিয়ে পদটা ছেড়ে দেওয়া উচিত বলে আপনি কি মনে করেন? একজন নাগরিক হিসেবে যদি বলি, অথবা একজন সাংবাদিক হিসেবে, এখনই কি আসলে ছেড়ে দেওয়া উচিত, নাকি তফসিলের আগে ছাড়লেও হবে? আসলে এটা নিয়ে আসলে তেমন কোনো বিতর্কের কিছু নেই, অথবা উপদেষ্টা পদে আছে, নির্বাচনের 2 মাস আগে হয়তোবা পদ ছেড়ে দিলেন তফসিল ঘোষণার আগে একটি রাজনৈতিক দলে অথবা স্বতন্ত্র, যেভাবে হোক তিনি নির্বাচন করলেন, এতে আসলে তেমন কোনো সমস্যা আপনি দেখেন না মাজার মিলন? দেখুন, আইনিভাবে কোনো সমস্যা হয়তো বা নাই, কিন্তু নৈতিকতার জায়গা থেকে দেখতে গেলে এটি আসলে কতখানি গ্রহণযোগ্য কিংবা হচ্ছে যে দৃষ্টিকটু দেখায় কিনা, সেটি আসলে তারই ভাবা উচিত। আমাদের দেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং সরকার ব্যবস্থাপনা, রাষ্ট্র ব্যবস্থাপনা, সেই জায়গাটাতে এসে এই ধরনের একজন মানে মন্ত্রী পর্যায়ের একজন লোক নির্বাচনের, এখন বলা হচ্ছে যে আর মাত্র 4 মাসের মতো আছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে 4 মাস 5 মাসের মতো আছে বাকি। তো 5 মাস আগেও তার পথ না ছাড়বেন, এবং তিনি ঠিক আহ, এখন আসলে কি বোঝাতে চাচ্ছেন, এবং তিনি যেটি ক্লিয়ারও করছেন না যে তিনি এনসিপি তে যোগ দেবেন কিনা, সেটিও তিনি এখনো নিশ্চিত করছেন না। আমরা সবাই জানি তার যাওয়ার জায়গা অবশ্যই এনসিপি হওয়া উচিত। এই ধোঁয়াশা মার্কা কথাবার্তা, এগুলো আসলে মানে মন্ত্রী পর্যায়ের একজন লোক বলেন কি করে, সেটা আমি বুঝি না। আর দ্বিতীয় যে কথাটি হচ্ছে যে আহ তারা আসলে একটি মানে ঘোষণা দেওয়া উচিত যে তিনি রাজনীতি করবেন কি করবেন না। যদি রাজনীতি করেন তাহলে আসলে রাজনীতিটাই করা উচিত। তিনি এখন যে পদে আছেন সেই পদে থেকে মানে সরে গিয়ে তার যে কি বলা যায় পরবর্তী নির্বাচনের জন্য যে প্রস্তুতির একটা ব্যাপার আছে, মানে ব্যাপারটা কি এমন যে তফসিলের আগে দুম করে মানে ছাড়লেন। আমি শেখ হাসিনার আমলে যেটা আমরা দেখতাম, আওয়ামী লীগ আমলে, যে নির্বাচনের আগে আগে সবাই মিলে হচ্ছে যে যার যার এলাকায় গেলেন, গিয়ে হচ্ছে যে নিজেকে আবারও নেতা হিসেবে পরিচয় করলেন, করিয়ে আমাকে আবার ভোট দিন, এই রূপের একটা অবস্থা। উনি নিশ্চয়ই এরকম কিছু করবেন না। উনার আসলে রাজনৈতিক অবস্থানটা এখন কি? আমরা কিন্তু 5ই আগস্টের পরে ওনার কোনো রাজনৈতিক অবস্থানের কথা এখন পর্যন্ত জানি না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে টিমটা গঠিত হলো, পরবর্তীতে এনসিপি হলো, তাদের ছাত্র মানে যদিও বলা হচ্ছে সংশ্লিষ্টতা নেই, কিন্তু তাদের একটি ছাত্র সংগঠন হলো। এই যে সবকিছুর ভেতরে সজীব মাহমুদের বা আসিফ মাহমুদের ভূমিকাটা আসলে কোথায়, কি এখন পর্যন্ত কি অবস্থায় আছে, সেটি কিন্তু আমরা জানি না। সুতরাং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি নির্বাচন করবেন, সেই নির্বাচনের আগে তার রাজনৈতিক কোনো পরিচয় এখন পর্যন্ত তৈরি হবে না, আর মাত্র 5 মাস আছে। সেই জায়গাটি আসলে আমার কাছে মনে হয় না যে উনি আসলে কি হিসেবে রাজনীতিতে নামবেন, নাকি বিকল্প, ওই যে আমরা যেটা বলতাম যে হচ্ছে যে আম, তিনি বিকল্প হিসেবে রাজনীতিতে নামবেন। এই ধরনের কোনো আহ, পরিকল্পনা তার আছে কিনা আমরা আসলে বুঝি না। আরো একটি বিষয় যে এখন যেহেতু এতগুলো সমালোচনার পথ তৈরি হয়েছে, এতগুলো সমালোচনা হচ্ছে, সেই সমালোচনার জায়গাগুলো থেকে নিজেকে স্বচ্ছ প্রমাণের জন্য আসলে তার একটি ঘোষণা দেওয়া উচিত সরকারের থেকে। আমরা আমাদের রাষ্ট্র কাঠামো যে অবস্থায় আছে, আমরা গত 54 বছর দেখুন যেমন দেখেছি, তাতে করে সরকারে থাকা অবস্থায় বিশেষ করে মন্ত্রী পর্যায়ের কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে সেটির নিরপেক্ষ তদন্ত হবে, এরকমটি আশা করা মুশকিল।
তাকে নিয়ে, তার পিএস কে নিয়ে, তার সাথে পিএস এর সংশ্লিষ্টতা নিয়ে, আরো নানান কিছু নিয়ে তার যে সংশ্লিষ্টতার কথা বারবার উঠে আসে, বারবার অভিযোগগুলো আসে, সেগুলো থেকে নিজের যদি রাজনৈতিক ভবিষ্যতের কথাও আমরা চিন্তা করি, সেগুলোতে একটি স্বচ্ছতার পথ দেখাতে হলে তার আসলে ভাবা উচিত যে তিনি আসলে এই যে দায়িত্ব এখন পালন করছেন সেই দায়িত্বে আর পালন করবেন কিনা। এটি নাগরিক হিসেবে তাদের কাছে আমরা প্রত্যাশা। দেখুন, এনসিপি খুবই তরুণদের একটি দল, যাদের গড় বয়স হচ্ছে 27-এর মতো। তো 26-27-এর মতো গড় বয়সীদের নিয়ে একটি রাজনৈতিক দল হয়েছে, যার বয়স কিনা কয়েক মাস মাত্র। তাদের কাছ থেকে আমরা অনেক বেশি আহ কি বলে ম্যাচিউরিটি এক্সপেক্ট করবো, ব্যাপারটা সেরকম না। কিন্তু তাদের ভেতর যে স্বচ্ছতা, তাদের ভেতর যে দেশকে একটি পরিশীলিত রাজনীতির দিকে নিয়ে যাওয়ার যে একটি সম্ভাবনা দেখব, সেটি কিন্তু আমরা দেখতে চাই। সেটি করতে হলে কিছু কিছু পদক্ষেপ নিতে হয়, কিছু কিছু ছাড় দিতে হয়। সেই জায়গাগুলোতে এনসিপি নেতারা আসলে কতটুকু করতে পারছেন, কিংবা এই যে সরকারে যে দুজন এখন পর্যন্ত আছেন ছাত্রদের পক্ষ থেকে, তারা আসলে সেই জায়গাটাতে নিজেদেরকে কতখানি প্রমাণ করতে পারছেন, সেটি নিয়ে একটি বড় প্রশ্ন তৈরি হয়েছে। খুবই দুঃখজনক, কিন্তু প্রশ্নটি তৈরি হয়েছে। এবং নিশ্চয়ই আমাদের রাজনীতির যে ধরন, যে ধারা আমরা এতদিন ধরে ধারণ করে এসেছি, সেটিতে পরস্পরকে আক্রমণ, নোংরা আক্রমণ, তারপরে হচ্ছে যে ব্যক্তি চরিত্র হনন, এই জায়গাগুলোতে আমরা কখনোই আসলে আমাদের যে সংস্কৃতি এতদিন ধরে আমরা লালন করে এসেছি সেখান থেকে পিছপা হব, এটি আমার মনে হচ্ছে না। আমি এটি আসলে বাংলাদেশের যে এখন পর্যন্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে, জামায়াত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, তাদের কেউই আসলে পিছিয়ে আছে বলে আমার মনে হচ্ছে না। পাশাপাশি এই তিন শক্তির বাইরে যে শক্তিটিকে সবাই মিলে আসলে উৎখাত করা হলো, তাদের যে মানে মাঠের বাইরে থেকেই যে খেলাধুলা চলছে এখন, আসলে যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের সমাজ ব্যবস্থাপনায়, সেই জায়গাগুলোতে যদি হচ্ছে যে এই যে রাজনৈতিক শক্তিগুলো এখন ক্রিয়াশীল আছে, তারা যদি সম্মিলিতভাবে এমন কোনো অবস্থা তৈরি করতে না পারে যে যে শক্তিটিকে এত সবাই মিলে উৎখাত করলো, তাদেরকে ফিরে আসার পথ যেন তৈরি না হয়, সেই ব্যাপারে যদি ঐক্যমত্য না থাকে, তাহলে আসলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে খুব বেশি আশাবাদী হবার মতো কোনো কিছু আমরা দেখি না। এবং সেই জায়গাগুলোতেই, সেই মানে এতগুলো ভাবনা থেকেই আমি আসলে মনে করি, আমার মনে হয় যে যদি রাজনীতি করতে হয়, যদি নির্বাচন করতে হয়, তাহলে সে ব্যাপারে একটি পরিচ্ছন্ন ধারণা দেওয়া উচিত সজীব সাহেবের। এবং যদি নির্বাচন করেন, তাহলে নিজের রাজনৈতিক পরিচয়টিকে আরেকটু পোক্ত করার জন্য তার সময় নেওয়া উচিত। জি। সরকারে থেকে একবারে শেষ মুহূর্তে নেমে গিয়ে তারপরে তিনি হঠাৎ করে একজন নেতা হিসেবে আবির্ভূত হবেন এবং আশা করবেন কিংবা দাবি করবেন যে তাকে যেন ভোট দেওয়া হয়, এটি আসলে তার যে ভোটাররা এটি কতখানি মানবেন সেটি আমরা জানি না। পাশাপাশি তাকে আসলে অনেক জায়গা থেকেই ফাইট দিতে হবে। রাজনৈতিক ক্যারিয়ার এক জিনিস, সরকারের থেকে দায়িত্ব পালন করা আর এক জিনিস। সেই জায়গাগুলো আশা করি উনি বুঝবেন, আর নিশ্চয়ই তার একটি ভাবনা আছে। কিন্তু নাগরিক ভাবনা হিসেবে আমি মনে করি যে আহ সরকারের একবারে মানে যতটুকু সময় থেকে গিয়ে থাকা সম্ভব হয়, থেকে গিয়ে তারপরে হচ্ছে যে সরে যাওয়া, এটি আসলে রাজনৈতিক নেতা হিসেবে খুব বেশি ভব্যতার পরিচয় দেবে বলে মনে হয় না। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। শওকত আলী, ধন্যবাদ। তানভীর হোসেন, আপনি সাথে থাকবেন। বিরতি থেকে ফিরে আপনার কাছে আসবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর তানভীর হোসেন, আমি একটু আপনার কাছে যেতে চাই একই বিষয় নিয়ে, যেটি নিয়ে কথা বলছিলাম শওকত আলী এবং মাজার মিলনের সাথে, যে উপদেষ্টা আসিফ মাহমুদ যদি নির্বাচন করেন, সেক্ষেত্রে উপদেষ্টার পদ ছাড়া না ছাড়া, কখন ছাড়বেন, এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। যদি একটু বলতেন আপনি। ধন্যবাদ। আমার ধারণা আমাদের মাঝার ভাই যথেষ্ট ভালোভাবে ইলাবোরেট করেছেন বিষয়টা। যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই পর্যায়ে নির্বাচন করেন, এটা বাংলাদেশের ইতিহাসে একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে। অভূতপূর্ব এই অর্থে যে এর আগে কখনো আমরা যে কয়েকটি আপনার হলো যে তত্ত্বাবধায়ক সরকার বা এখনবার আমরা বলছি যে এখনকার সময় ইন্টারিম গভর্নমেন্ট, তো এই টাইপের গভর্নমেন্ট গুলোর কোনো উপদেষ্টাকে আমরা এর আগে কখনো নির্বাচন করতে দেখিনি। তো সেই না দেখাটা একটা আমাদের মধ্যে একটা সমাজের মধ্যে গৃহীত হয়েছে যে এই মানুষগুলো আসেন, নিরপেক্ষভাবে কাজ করেন এবং নিরপেক্ষ একটা নির্বাচন দেওয়ার চেষ্টা করেন, এবং তারা নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারের কথা আসলে ভাবেন না বা তারা সেই কাজগুলো করেন না। সো এই ক্ষেত্রে যদি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া
সম্মানিত উপদেষ্টা তিনি যদি নির্বাচন করেন, তাহলে এটা ইতিহাসের মধ্যে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। এখন সেই ব্যতিক্রম যে কোনো ঘটনার জন্যই কিন্তু অনেক সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়। তো সেই দায়বদ্ধতার জায়গা থেকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে তিনি যদি নির্বাচন করেন, তাহলে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার আছে সেই সরকার ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে এনসিপির সাথে তাদের সম্পর্কের জন্য। আর যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যদি ইলেকশন করেন, তাহলে সেটা সম্ভবত পক্ষপাত দুষ্ট কিছু একটা হতে পারে, সেরকম প্রশ্ন তৈরি হবে। কিন্তু একটুখানি মনে করিয়ে দিই, এরই মধ্যে কিন্তু নাহিদ ইসলাম। এনসিপি কে কিংস পার্টি হিসেবে বলা হচ্ছে, এবং তাদের এই যে এই পরিচয়টা, এটি কিন্তু আসলে তাদের জন্য বিব্রতকর হবার কথা। কিংস পার্টি, রাইট 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 হ্যাঁ, কিংস পার্টি বলা হচ্ছে। এখন কিংস পার্টির ক্ষেত্রে সে যদি এখন কিংস ফ্যামিলির লোকজন যদি সরাসরি জয়েন করে, তাহলে সেটা নিশ্চয়ই আরো অনেক বেশি রকমের বিব্রতকর হবে। আমার কাছে যেটা মনে হয়, এই জায়গাগুলো হয়েছে যেটা, যে ওনাদের যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা অনেক কম ছিল, একটা আন্দোলন করেছে, আন্দোলনের পাশাপাশি তাদের যে বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা এবং অন্যান্য শক্তির সাথে রাজনৈতিক শক্তির সাথে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য যে পারঙ্গমতা দরকার, সেটা এখনো সৃষ্টি হতে আরো সময় দরকার আছে। আর সুতরাং এই সময়ে যদি তিনি এসে নির্বাচন করেন, কিংবা তিনি নির্বাচন না করলেও যতটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছে, তিনি যদি নির্বাচনকালীন সরকারের সময় ক্ষমতায় থাকেন, দুটোই এই সরকার এবং এনসিপি দুটোর জন্যই বিব্রতকর হবে। এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন। কিন্তু এখন যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা একটু ধোঁয়াশা ব্যাপার আছে। সেই ধোঁয়াশাটা যত তাড়াতাড়ি কাটবে, তত এটা সম্ভবত জাতির জন্য স্বস্তিকর হবে। আমি একজন কমিউনিকেশন এক্সপার্ট হিসেবে বলি, এই যে ধোঁয়াশাগুলো তৈরি হচ্ছে, সেটার সুযোগ কিন্তু অন্য দলগুলো নিতে চাইবে, এবং তারা সেই সুযোগটা ভালোভাবে নেয়ার মতো তাদের সেই রকম পথ ইতিমধ্যে তৈরি হয়েছে। সুতরাং রাজনীতি যদি করতে হয়, তাহলে চোখ কান খোলা রাখার যে বিষয়টা, সেই বিষয়টাতে আমার কাছে মনে হয় যে এনসিপির আরো অনেক বেশি সজাগ হওয়ার দরকার আছে, এবং তাদের সম্ভবত নিজস্ব যে তাদের যে অন্দরমহল, সে অন্দরমহলের প্রস্তুতিরও অনেক ঘাটতি আছে। এই বিষয়গুলোকে তারা কিভাবে ট্যাকেল করবে, সেটা আসলে এখন পর্যন্ত পরিষ্কার না। এর মধ্যে আরেকটা জিনিস যোগ করে রাখা ভালো, ইতিমধ্যে কিন্তু আমেরিকান সরকার বা আমেরিকান ডিপ স্টেটের সাথে এনসিপির যে সম্পর্ক, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে। সুতরাং তারা যে শুধুমাত্র এই সরকারের সাথে তাদের সম্পর্ককে ডিল করতে হবে তা না, ইউএস এর যে পলিটিক্যাল প্রোপাগান্ডা তৈরি হচ্ছে সোসাইটিতে, যে ডিপ স্টেট পলিটিক্স নিয়ে কোশ্চেন তৈরি হচ্ছে, আমরা জানি না সেটা আছে কি নাই, কিন্তু আমরা এটুকু দেখছি যে সেটা নিয়ে সমাজের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলোকে ডিল করার মতো উত্তরগুলো কি তারা রেডি করেছেন কিনা এনসিপি, সেটা সম্ভবত দেখার একটা সুযোগ তৈরি হবে। জি ধন্যবাদ। জি তানভীর হোসেন, ধন্যবাদ। মাজার মিলন, আমি একটু আপনার কাছে আসি একটু ভিন্ন প্রসঙ্গে। সেটি হচ্ছে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যে পাথর লুটপাট হলো, এবং এই লুটপাট পরবর্তী যত রকমের তদন্ত এবং যা যা ঘটছে আপনি নিশ্চয়ই সবকিছু দেখেছেন, আমি আর বিস্তারিত যাব না। একটু ছোট করে যোগ করি, আমাদের যে বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি বলেছেন যে আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, কিন্তু এবার আমি উপদেষ্টা হয়েও পারলাম না। আপনি কি বলবেন মাজার মিলন? দেখুন, রেজওয়ানা আপাকে আমরা অনেক কাছে থেকে চিনি, যেহেতু আমরা রিপোর্টিং করি এবং পরিবেশ নিয়ে আমার কিছু কাজকর্ম আছে, নদী রক্ষা, পরিবেশ রক্ষা, এগুলো নিয়ে কাজকর্ম আছে। সুতরাং ওনার সাথে একটা আগের থেকেই একটা ভালো সম্পর্ক ছিল। ওনার এই কথাটি আমাকে হতাশ করেছে। পাশাপাশি ওনার এই সহজ স্বীকারোক্তিটি আমাকে এবার একদিক থেকে খানিকটা দেখিয়েও দিয়েছে যে আসলে আমরা বাইরে থেকে যারা দেখি কিংবা বাইরে থেকে যারা কথা বলি, তাদের পক্ষে আসলে কতটুকু, যখন দায়িত্ব পাওয়া যায় তখন আসলে সেটি পালন করা কতটুকু মুশকিল হয়ে পড়ে। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা এবং অন্যান্য যতগুলো উপকরণ উপাদান আছে, সেগুলো আসলে এতখানি নষ্ট করে ফেলেছি আমরা এই বিগত দিনগুলোতে, যে কোনো কিছুকে আপনি সহজ করে সমাধান করে ফেলবেন, কোনো একটি বিষয়কে
একেবারেই কি বলে এটাকে যেভাবে হওয়া দরকার, যেভাবে করা দরকার সেভাবে করে ফেলবেন, এটি আসলে যে হবার না সেটি এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত। এবং আপনি নিশ্চয়ই সংবাদপত্র যদি পড়ে থাকেন কিংবা এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত গণমাধ্যমে আমরা যতটুকু দেখতে পেয়েছি কিংবা আমাদের ওখানকার প্রতিবেদকরা যতটুকু পাঠিয়েছেন, আহ আমার সোর্স, ওখানে কিছু সোর্স আছে, তাদের কাছ থেকে যতটুকু জেনেছি, এটি আসলে সবাই মিলে খাওয়ার যে একটা হরিলুটের যে একটা ব্যাপার সেটি ঘটেছে। এবং আহ আমি সহজ করে বলতে পারি যে ওইখানকার এই পাথর ব্যবসায়ী, বালু ব্যবসায়ী যারা আছে, তারা আসলে পরিবেশ, প্রকৃতি, দেশ এগুলো কোনো কিছু নিয়ে ভাবেন না, এবং তারা শুধুমাত্র লুট করতেই ব্যস্ত। এবং কোনোভাবেই কোনোভাবেই আমি আমার গত 20 বছরের সাংবাদিকতা জীবন কিংবা গত 14-15 বছর ধরে চেষ্টা করছি অনুসন্ধানী সাংবাদিকতার, সেই জায়গাটিতে আমার মনে হয়েছে বাংলাদেশে না, শুধুমাত্র পৃথিবীতে এমন কোনো দুর্নীতি, এমন কোনো অনিয়ম ঘটার সুযোগ নেই সেখানে যদি রাষ্ট্র এবং রাজনীতির সংযোগ না থাকে। তো এই যে ভোলাগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, সেটিতে রাজনীতি এবং রাষ্ট্রের সংযোগ খুবই স্পষ্ট ছিল। রাতের আধারে এগুলো হয়নি, পুলিশের নজরের বাইরে এগুলো হয়নি, বিজিবির নজরের বাইরে এগুলো হয়নি। সেই সীমান্ত এলাকায় হয়তো বা মানে যায় না, সেনাবাহিনী যায় না, কিন্তু যে পথ দিয়ে যায় সেখানে সেনাবাহিনীর নজরে কোনো কিছু আসেনি। সেনাবাহিনীর কাছে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। তো আমি আসলে নির্দিষ্ট কাউকে দোষারোপ করছি না, কিন্তু সবার চোখের আড়ালে হয়েছে ব্যাপারটি, কিন্তু এরকম ঘটেনি। এখন যে নাটকগুলো করা হচ্ছে, মানে হতাশার জায়গাগুলো কোনগুলো জানেন? এখন যে নাটকগুলো করা হচ্ছে, সেই নাটকগুলো হচ্ছে যে আমাদের জন্য খুব হতাশার। এখন দুদক গিয়ে ওখানে কয়েকজন লোকজনকে ধরে নিয়ে তাদের সামনে 10-12টা পাথর দিয়ে বলে যে এরা হচ্ছে যে পাথর লুট করেছে। তারপরে ওই যে পুলিশ প্রশাসনের লোক নানান ভাবে হচ্ছে যে কয়েকজনের সামনে ওই যে 20-25 খন্ড পাথর দিয়ে বলে যে এরা পাথর লুট করেছে। মানে কোন একটা রাষ্ট্রযন্ত্র এতটা হাস্যকর হয়ে উঠতে পারে, মানে এই ঘটনাগুলো না দেখলে আমরা বুঝতে পারি না আসলে। জি। এই দায় আসলে সবার। আমি নির্দিষ্ট কাউকে দায় দিতে যাচ্ছি না, আমি ওই উপদেষ্টা যিনি আছেন তাকেও দায় দিতে যাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রযন্ত্রটা আসলে কতটুকু পচে গেছে, কতটুকু নির্লিপ্ত হয়ে গেছে সব ধরনের লুটপাটের বিষয়ে, দুর্নীতির বিষয়ে, তার জঘন্যতম, নিকৃষ্টতম প্রমাণ হচ্ছে এই ভোলাগঞ্জে সবার চোখের সামনে দিয়ে এই পাথরগুলো লুট হয়ে যাওয়া। এবং এখানে রাজনীতি এবং রাষ্ট্র পারস্পরিক যোগ সাজস্যে এই ঘটনাটি ঘটিয়েছে, আর কারো কোনো দায় নেই। খুব সহজ করে বলতে পারি আমি। জি, মাজার মিলন, ধন্যবাদ। শওকত আলী, এই বিষয়ে যদি আপনি কি বলতেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি? প্রথমত আমরা এইটা নিয়ে তো দীর্ঘদিন গত কয়েকদিন ধরে কথাবার্তা হচ্ছে, এবং আমরা দেখলাম জাতীয়তাবাদী দল বিএনপির একজনকে বহিষ্কার করা হলে এটার সাথে লুটপাটের সাথে জড়িত। তবে আমি দুইটা বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি আর কি। আমার কথা অপ্রিয় হলেও আমার কাছে মনে হচ্ছে অপ্রিয় মনে হতে পারে কারণ কাছে। এখানে দুইটা পয়েন্ট এখানে জড়িত হচ্ছে। একটা হচ্ছে পাথর উত্তোলন এবং পাথর লুটপাট। এখানে এই অঞ্চলে যে মানুষগুলো যারা ছিলেন দীর্ঘদিন যাবত এখান থেকে পাথর নদী থেকে তোলা হয়, বালি তোলা হয়, এবং এটার সাথে একটা ব্যবসা এবং এক ধরনের মানুষের জীবিকা এটা কিন্তু জড়িত, এবং এটা দীর্ঘদিন ধরে কিন্তু এটা চলে আসছে এবং একটা ইসের মধ্যে আছে। এখন যেটা হতে পারে তবে সেটা হচ্ছে যে আমাদের নদীগুলো যা আছে, আমরা নদীগুলোতে ড্রেসিং করতে হয়, এই পাহাড়ি নদীতে পাহাড়ি ঢলের সাথে যে পাথরগুলো আসে সেগুলোকে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের একটা সিস্টেমের মধ্যে রেখে যদি একটা নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট পরিমাণ বা টেন্ডারের মাধ্যমে যেগুলি হোক, সরকার তার কন্ট্রোলের মধ্যে দিয়ে যদি উত্তোলনের একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারতো, আমি মনে করি সেটাতে একটা বেস্ট হয়ে। এবং এখানে যেই বিষয়টা ঘটছে আসলে, একে হচ্ছে তোলার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং যখন বন্ধ করা হচ্ছিল একদম বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি দেখেন বন্ধ কিন্তু অফিসিয়ালি বন্ধ ছিল, আনঅফিসিয়ালি কিন্তু পাথর তোলা বা বন্ধ হয় নাই। যারা ভোলাগঞ্জে ঘুরতে গেছে, সাদা পাথর বা বিছনাকান্দি বা জাফরান যারা ঘুরতে গেছে, তারা কিন্তু জানে এটা কিন্তু কোনোদিনও বন্ধ হয়নি, আসলে কম আর বেশি উঠতো। যেটা হয়েছে গত 4 বছরে একদম আমাদের কোয়ারিগুলো বন্ধ থাকার ফলে যেটা হয়েছে, এই একই পাথরটাই কিন্তু আমাকে ইন্ডিয়া থেকে আমদানি করতে হয়েছে, শিলং থেকে, মেঘালয় থেকে। আপনি আমাকে বলেন যে যেই পাথরটা বাংলাদেশ নদী থেকে উত্তোলন করে সেই পাথরটা ভারত কোথেকে উত্তোলন করে? তারা নদী থেকে উত্তোলন করে। এখানে তাহলে একটা প্রশ্ন আসে শওকত আলী, আপনার কথাই যদি ধরে আগাই তাহলে আপনি যেটা বলছেন সেটা ঠিকই আছে। তাহলে এই যে উপদেষ্টা যে এখন রিজনে বলছেন যে গত 4 বছর আমরা বন্ধ রাখতে পেরেছিলাম, তাহলে গত 4 বছর তো এই উপদেষ্টাই বন্ধ রেখেছেন। তাহলে কি বলতে যাচ্ছি, এখন এইটা যে পরিবেশের দোহাইতে বন্ধ রাখা হয়েছিল, একদম বন্ধ রাখা হয়েছিল, আমরা সেটা বিরোধী করছিলাম। বাট এই বন্ধ রাখার ক্ষেত্রে কিছুটা কি ছিল এরকম যে এখানে অবাধে সব চলছিল, সেটাকে তারা আটকে দিতে চেয়েছিল, পরিবেশের বিপর্যয় হয়ে গেছিল। সেই বিপর্যয়টাকে
থামানোর জন্য ইমিডিয়েটলি তারা বন্ধ করতে চাইছিলেন। যেমন আমাদের সেন্ট পার্টির ক্ষেত্রে আমরা বলছি যে এখানে তারা ইমিডিয়েটলি কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন পর্যটক আসা যাওয়া করে, কিন্তু পর্যটক তো দীর্ঘদিন ধরে আসা যাওয়া করতেছে। সেন্ট পার্টির ভূগোল কিন্তু একদিনও নষ্ট হয়নি। জি শওকত আলী, জি শওকত আলী শুনতে পাচ্ছেন আমাকে আশা করি? পাথরের প্রসঙ্গে এখন সরি আমি জি বলুন। জি যে ঘটনাটা এখানে ঘটছে সেটা হচ্ছে যে এইখানে দীর্ঘদিন ধরে যারা এই বঞ্চিত ছিল বা বঞ্চিত বলতে যারা মানে লুটপাট করতে পারে নাই, তারা হঠাৎ করে চান্স পেয়ে তারা এই প্রশাসনের যোগ সাজসে, আমি ওই ভাইয়ের সাথে একমত, প্রশাসনের যোগ সাজসে তারা এক রাতের মধ্যে পুরো এলাকা মানে একদম লুটপাট করে সব তারা মোটামুটি, আমি কয়েক কোটি ঘনফুট আমি দেখলাম যে 500 তারা লুটপাট করে নিয়ে গেছে। এইটাও তো আরেক ধরনের পরিবেশের বিপর্যয়। এই ঘটনাটা তো আমি মনে করি যে এইখানে প্রশাসন এটা সম্পূর্ণরূপে ব্যর্থ। এবং রিজনরা যদি আমাদের উনি বেলাতে থাকতে যখন উনি বলছিলেন উনি আটকাতে পারছেন, প্রশাসন পরিবেশবাদীদের চাপ কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলনটা চলছিল এবং তারপর এক পর্যায়ে কিন্তু পাথরতলা বন্ধ হয়েছিল, কতদিন বন্ধ ছিল। এবং তার ফলে যেটা হয়েছে যে মানে এখন যেটা হয়েছে উনি বললেন যে উনি উপদেষ্টা থাকার পরেও আটকাতে পারেন না। আমি মনে করি এটা ওনার বলতে লজ্জা পাওয়া উচিত ছিল। ওনার এই ব্যর্থতার দায় নিয়ে ওনার বলা উচিত ছিল যে আমি এটা করতে পারি না, আমি ব্যর্থ হয়েছি, সুতরাং উপদেষ্টা পদে থাকার যোগ্যতা আমার নেই। আমি মনে করি শওকত আলী, আমার হাতে সময় খুব কম। জি জি ধন্যবাদ। আমার কি শেষ কথা সেটা এই প্রশাসন এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে, সুতরাং এর দায় প্রশাসনকে দিব। যদি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত ছিলেন, রাজনৈতিক এখানে হাতিয়ার হয়েছে বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই ঘটনাগুলো করা হয়েছে প্রশাসনের যোগ সাজসে, কিন্তু আমি মনে করি এটা সরকারের ব্যর্থতা, রাষ্ট্রের ব্যর্থতা। জি ধন্যবাদ। জি দোকান ছিল এই যোগসাজনের এনসিপি ছিল, তারা এই কোয়ারি তৈরি করার জন্য, কোয়ারি নতুন করে চালু করার জন্য তারা এখানে আন্দোলন করেছে। হ্যাঁ, এখানে পয়েন্ট আমি বলছি শুরুতে, এখানে কিন্তু কোয়ারির সাথে কিন্তু একটা শ্রমিক অংশ জড়িত ছিল, যে শ্রমিকরা দাবি করেছিল কোয়ারিগুলো খুলে দেওয়ার জন্য। আমাদের দাবি ছিল, আমাদের একজন প্রধান সমন্বয়কারী সেখানে অংশগ্রহণ করছিলেন, তারা বলছিলেন যে নিয়মতান্ত্রিক উপায়ে সরকারের পৃষ্ঠপোষকতা বা সরকারের নিয়ন্ত্রণাধীন এগুলোর খুলে দেওয়ার জন্য। শওকত আলী, আমার হাতে সময় একদম নেই, আমি যদি একটু শেষ 30 সেকেন্ডস অথবা 40 সেকেন্ডস তানভীর হোসেন একটু বলতেন, একদম সময় নেই। ধন্যবাদ। আমার মনে হয় যে এই যে দায়বদ্ধতা বোধের জায়গাটা সেটি নষ্ট হয়ে গেছে গণভবন লুট হওয়ার সাথে সাথে। এবং এই যে আমরা যে দীর্ঘ প্রায় বছর খানিকের মতো বিভিন্ন জায়গায় আমরা মব সন্ত্রাসগুলো হতে দিয়েছি, বিভিন্ন জায়গায় লুটপাট গুলো হতে দিয়েছি, এবং সেগুলোর পেছনে আমরা কোনো ধরনের শক্ত অবস্থান নেই, সরকার শক্ত অবস্থান নেই, সেটারই একটা কমপ্লিট সিনার্জিটা আমরা দেখলাম হলো ভোলাগঞ্জে হলো। আমি মনে করি যে উপদেষ্টা মহোদয়ের অবশ্যই তার পদ থেকে পদত্যাগ করা উচিত, কারণ তিনি যেভাবে বিষয়টাকে সহজ এবং আহ্লাদ করে বললেন যে আমি পারলাম না, ওনার এই দায় কিন্তু কোনোভাবেই রাষ্ট্রের নেওয়া উচিত না। তাকে এই দায় নিয়ে তাকে তার পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। যদি ন্যূনতম লজ্জাবোধ ওনার থেকে থাকে তাহলে আমি মনে করি যে ওনার পদত্যাগ করা উচিত। তানভীর হোসেন আপনাকে অনেক ধন্যবাদ। মাজার মিলন আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং শওকত আলী আপনিও আজকে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে, আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।